রূপকথা বাসায় গিয়ে সবাইকে তার রেজাল্টের কথা জানালো। রূপকথার খুশি দেখে বাকিরাও খুব খুশি হলো। রাত ৮টায় উৎস অফিস থেকে ফিরে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইটগুলো জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে সে যা ভেবেছিল তাই। রূপকথা এখনো নাক পর্যন্ত কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস গায়ের ব্লেজার টাই হাত ঘড়ি খুলে জায়গা মতো রাখলো। এরপর ফ্রেশ হতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে বিছানায় রূপকথার পাশে বসলো। এরপর আস্তে ধীরে ডাকলো, রূপকথা, আয় রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পরও যখন রূপকথার কোনো সাড়া শব্দ নেই, তখন উৎস রূপকথার গা থেকে একটানে কমফোর্টারটা সরিয়ে নিল। রূপকথার গা থেকে কমফোর্টার সরাতেই উৎসের চোখ কপালে উঠে গেল। রূপকথার পরনে কুর্তিটা পেটের অনেকটা উপরে উঠে আছে, তার উপর আবার এক সাইড হয়ে শোয়াতে বুকের কাছের কুর্তির অংশটাও সরে গেছে। বাকি রইল পরনের ঢিলেঢালা প্লাজোটা, সেটার অবস্থানও বেহাল, হাঁটুর উপর উঠে আছে। উৎস গা থেকে কমফোর্টার সরিয়ে নেওয়ায় রূপকথার ঘুমটা হালকা হলো, নড়ে চড়ে উঠল। তাকে নড়ে চড়ে উঠতে দেখে উৎস তাড়াতাড়ি করে তার প্লাজোটা নামিয়ে দিল, এরপর কুর্তিটাও ঠিক করে দিল। অন্যদিকে রূপকথা চোখ বন্ধ রেখেই আশপাশ হাতিয়ে কমফোর্টার খুঁজছে। উৎস এবার কড়া গলায় রাখলো, রূপকথা। রূপকথা জবাব দিল, কি? কতক্ষণ ধরে ডাকছে? রূপকথা উল্টো জিজ্ঞেস করলো। কতক্ষণ ধরে ডাকছেন? উৎস বুঝলো রূপকথা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। কি বলতে কি বলছে সে নিজেও জানে না। রূপকথার অবস্থা দেখে উৎস দুষ্টু হেসে নিজের ঠান্ডা বরফের মতো হাত দুটো রূপকথার পায়ের তালুতে লাগিয়ে দিল। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই রূপকথা লাফিয়ে উঠে বসলো। ভয়ও পেল ভীষণ। পরক্ষণেই সামনে দাঁড়িয়ে থাকা উৎসকে দেখে একটু স্বস্তি পেল। গলার কাছের জামার অংশটা একটু আলগা করে বুকে থুতু দিয়ে বলল, আপনি? উৎস জিজ্ঞেস করল, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? যত সব বাজে কথা। এসব বলার জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙিয়েছেন। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করল, কোথায় যাব? গেলেই দেখতে পাবে। কিন্তু আমি তো আপনার সঙ্গে কোথাও যাব না। কেন যাবে না? কি করেছি আমি? কি করেছেন নিজে জানেন না, আমাকে জিজ্ঞেস কেন করছেন? আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, এমনি সঙ্গে চলো। বললাম তো যাব না। উৎস এবার রেগে গেল। রূপকথার দিকে ঝুঁকে ধমকে বলল, আর একবার যাবে না বললে এক থাপ্পড়ে গাল লাল করে দেব। সবসময় তার আমি ভাল লাগে না। ইদানিং তুমি আমাকে দিয়ে বেশি কথা বলাচ্ছ। দিন দিন আমাকে নিজের মতো বাচাল বানিয়ে দিচ্ছ। যাও, ওঠো, চুপচাপ রেডি হয়ে নাও। ধমক শুনে রূপকথার চোখে পানি চলে আসলো। তাকে কেউ একটু ধমক দিলেই তার কান্না আসে, এটা নতুন কিছু না। অন্যদিকে উৎস ঠিকই খেয়াল করলো, মুহূর্তেই রূপকথার চোখ জোড়া লাল হয়ে গেছে। তবে সেদিকে পাত্তা না দিয়ে উৎস নিজের মতো রেডি হতে লাগলো। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর আলমারি থেকে একটা কালো কটন মণিপুরি শাড়ি বের করলো, সঙ্গে কোনোই পর্যন্ত কালো ব্লাউজ। রূপকথার শাড়ি সহ যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমের পাশের ছোট্ট রুমটায় চলে গেল। কিছুক্ষণ পর শাড়ি পরে বেরিয়ে আসলো রূপকথা। বিছানায় চোখ যেতেই দেখলো উৎস কালো ট্রাউজারের সঙ্গে টি শার্টের উপর কালো হুডি পরেছে। রূপকথা সেদিকে আর তাকালো না, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর মুখে হালকা মেকআপ করে ঠোঁটে একটা নোট লিপস্টিক দিল, চোখে একটু কাজলও টেনে দিল। সব শেষে চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিল। উৎসের সঙ্গে বের হলেই রূপকথা শাড়ি পরে, আর এই শাড়ি পরার একমাত্র কারণ হলো তাকে যেন একটু বড় দেখায়। উৎস ফোনটা হুডির পকেটে রেখে উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? রূপকথা কোনো উত্তর দিল না। আলমারি খুলে একটা কালো শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে উৎসকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। উৎস রূপকথার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার পিছু নিল। মনে মনে বলল, বিয়া বিয়া নেয়ামত, বিয়ার বড়ই কেয়ামত।
আল্লাহ আমার ধৈর্য আরো কয়েক হাজার গুণ বাড়িয়ে দাও। উৎস নিচে এসে দেখে রূপকথা দাঁড়িয়ে আয়েশা বেগম আর রাবেয়া বেগমের সাথে কথা বলছে। উৎস এসে তাদের সামনে দাঁড়ালো, বলল, আমরা বাইরে যাচ্ছি, ডিনার করে ফিরবো। দুজনকে বাইরে যেতে দেখে রাবেয়া বেগম খুশি হলো, বলল, যাও একটু আলাদা সময় কাটিয়ে এসো। সাবধানে ড্রাইভ করিও। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল দুজন। উৎস ড্রাইভ করছে, তার পাশের সিটে বসে চুপচাপ বাইরের দৃশ্য দেখছে রূপকথা। চারিদিকে কুয়াশায় ঘেরা। গাড়িতে যে দুজন পরিচিত মানুষ বসে আছে তা বোঝার জো নেই। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই মুখে কুলু এঁটে বসে আছে। উৎস রূপকথার পাশে এক সাইড করে গাড়িটা থামালো, সিট বেল্ট খুলে রূপকথাকে বলল, একটু বসো, আমি আসছি। রূপকথা কিছু বলল না। উৎস গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো। এই টাইমে রাস্তার গাড়ির জ্যাম বেশি থাকে। উৎস কিভাবে রাস্তা পার হবে এটা নিয়ে রূপকথার চিন্তা হলো, তাই এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, মনে মনে বলল, মানুষটার সঙ্গে যতই রাগ অভিমান করি না কেন, দিন শেষে মানুষটা তো আমার আপন স্বামীই হয়। এরই মধ্যে উৎস রাস্তা পার হয়ে গেল। রূপকথা তাও তাকিয়ে আছে উৎস আসার অপেক্ষায়। উৎস রাস্তা পার হয়ে ওপাশে একটা ফুলের দোকানে গেছে। রূপকথা বুঝতে পারছে না উৎস কেন ফুলের দোকানে গেল। কিছুক্ষণ পর উৎস ফুলের দোকান থেকে বের হলো। এরপর রাস্তা পার হয়ে এসে গাড়ির দরজা খুলে নিজের সিটে বসলো। রূপকথার দিকে তাকিয়ে দেখে রূপকথা তার হাতের দিকে তাকিয়ে আছে। উৎসের হাতে একটা ফ্লোয়ার বুকে, সঙ্গে একটা বেলি ফুলের গাজরা। উৎস গাড়ির গ্লাস উঠিয়ে লাইট জ্বালিয়ে দিল। এরপর ফুলের বুকেটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভালো রেজাল্ট করে স্যার ম্যামদের কাছে আমার মুখ উজ্জ্বল করার জন্য অসংখ্য ধন্যবাদ, মিসেস উৎস জাওয়াদ। রূপকথা খুশি হয়ে ফুলের বুকেটা হাতে নিয়ে মুচকি হাসলো। এর একটু পর উৎস রূপকথার বাম হাতটা নিজের কোলে রেখে বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিয়ে বলল, কি দোষ করেছি জানি না, তারপরও সরি। সরি শুনে রূপকথার মনটা ঠান্ডা হয়ে গেল, বলল, পরপর আরো দুবার বলুন। উৎস জিজ্ঞেস করল, কি বলবো? সরি। ইটস ওকে। আপনাকে সরি বলতে বলেছি। বলেছি তো, ইটস ওকে। ভাঙবে তবে মচকাবে না। উৎস কিছু না বলে হেসে গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে রূপকথা ছবি তুলতে ব্যস্ত। উৎস জিজ্ঞেস করল, তোমাকে যে এত সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে, তুমি তো একটা থ্যাংক ইউ বললে না। ওয়েলকাম। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে চালাকি করছে, একটু আগে যেমনটা সে নিজে করেছিল। মিরপুর 12 এর হাওয়ার রূপটপে এসেছে রূপকথা আর উৎস। দুজন সামনাসামনি বসে আছে। পাশ ফিরলেই ব্যস্ত নগরীর গাড়িগুলো চোখে পড়ছে। রূপকথা বলল, কিছু ছবি তুলে দেবেন? দিলাম আর কি। ওই দিকটা চলুন। এরপর কিছুক্ষণের জন্য উৎস নিজেকে রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে মানিয়ে নিল। রূপকথার বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। রূপকথা ফুলের বুকেটা হাতে সুন্দর সুন্দর কিছু ছবি তুলল। নিজের সিঙ্গেল ছবি তোলা শেষ হলে রূপকথা একটা মেয়েকে বলল, এক্সকিউজ মি আপু, আমাকে কিছু ছবি তুলে দেবেন? শিওর। রূপকথা উৎসের হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটাকে দিল। মেয়েটা জিজ্ঞেস করল, আপনারা হাজব্যান্ড ওয়াইফ? রূপকথা হেসে বলল, জি। মাশাআল্লাহ, সুইট কাপল। বাট আপনাকে দেখতে অনেক পিচ্ছি লাগে। রূপকথা কিছু বলল না, হাসলো। এরপর মেয়েটা উৎস আর রূপকথার সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলে দিল। রূপকথা উৎসকে পোজ শিখিয়ে দিচ্ছে। উৎস রূপকথার কথা মতো এবং যেভাবে বলছে সেভাবেই দাঁড়াচ্ছে। ছবি তোলা শেষে রূপকথা মেয়েটাকে বলল, থ্যাংক ইউ সো মাচ প্রিটি লেডি। মেয়েটা হেসে ওয়েলকাম বলে চলে গেল। রূপকথা আর উৎস গিয়ে নিজেদের জায়গায় বসলো। উৎস বলল, মেয়েটা মুখে ওয়েলকাম বললেও মনে মনে কিন্তু তোমাকে ঠিকই গালি দিয়েছে। মনে মনে গালি দিলেও কি আমি তো আর শুনতে পাচ্ছি না। এর মধ্যে একজন ওয়েটার এসে কি অর্ডার দিবে জিজ্ঞেস করলো। উৎস রূপকথাকে বলল, কি খাবে, অর্ডার দাও। রূপকথা মেনু কার্ড দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল দুজনের জন্য। রূপকথার পাশের একটা টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাঝে মধ্যে একটু একটু মুচকি মুচকি হাসছে। উৎস কৌতূহল নিয়ে সেই টেবিলের দিকে তাকালো। দেখলো একটা বিড়াল ছানা টেবিলের উপরে দাঁড়িয়ে খেলা করছে আর তা দেখেই রূপকথা হাসছে।
রূপকথার সেই হাসি মুগ্ধ হয়ে দেখছিল উৎস। কি স্নিগ্ধ সেই হাসি, সেই চাহনি। এরই মধ্যে তাদের খাবার চলে আসলো। দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। রূপকথা বলল। আমাকে একটা বিড়াল গিফট করবেন? উৎস খেতে খেতে বলল। বিড়ালের পশম নাকে ঢুকলে অ্যাজমা হবে। কিচ্ছু হবে না, আপনি বিড়াল কিনে দিন। আচ্ছা, ভেবে দেখি কিনে দেওয়া যায় কিনা। এত ভেবে কাজ নেই, কিনে দিতেই হবে। সবসময় তেরামি করো। আমি বউ, আমি তো তেরামো করবই। ঠিক আছে, কিনে দেব, কিন্তু আছর তাছর খেলে কি করব জানো? তেরামি পিঠের উপর দিয়ে বের করব। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল, এরই মধ্যে দূর থেকে একটা ছেলে হাত নাড়িয়ে বলল। এই উৎসব। ডাক শুনে উৎস সেদিকে তাকিয়ে চমকালো। দ্রুত উঠে ছেলেটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল। আরে সৌভিক, তুই এখানে? সিঙ্গাপুর থেকে কবে এসেছিস? সৌভিক হেসে বলল। এই কয়েকদিন আগেই ফিরলাম। তো কি অবস্থা বন্ধু? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমি তো প্রথমে দেখেই তোকে চিনতে পারিনি। দূর থেকে এক সাইড দেখেছিলাম, তার মধ্যে আবার সঙ্গে একটা মেয়ে দেখে ভেবেছিলাম কে না কে। রওনাক বলেছিল তুই সামনের মাসে আসবি। এর মধ্যে আর তোদের কারোর সঙ্গে যোগাযোগও হয়নি, তাই জানতাম না তুই এসছিস। সৌভিক রূপকথার দিকে তাকালো, দেখলো সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। মেয়েটা কে? উৎসের সোজা সাপটা জবাব। আমার বউ। সৌভিক মোটেও বিশ্বাস করলো না, বলল। শালার বউ, মজা করছিস? উৎস মুখ গম্ভীর করে বলল। মজা করছি না, সত্যি এটা আমার বউ। তোদের তো বলেছিলাম আমি বিয়ে করেছি। সৌভিক জিজ্ঞেস করলো। বয়স কত তোর? কিসে পড়ে? এত পিচ্চি মেয়ে কিভাবে বিয়ে করলি? বিয়ের সাথে আল্লাহর হুকুম। আল্লাহ রিজিকে যাকে রাখছে তাকেই পাইছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না বন্ধু। বিশ্বাস করা লাগবে না, তার আগে বল জুই আর সানেম কেমন আছে? ওরা ভালো আছে। শানিম তো বারবার তোর কথা বলছিল। কালকেও বললো ও নাকি তোর সঙ্গে দেখা করতে তোর অফিসে যাবে। অফিসে কেন? সানেম জুইকে সহ সঙ্গে নিয়ে একদিন বাসায় আয়। দেখি যাবে একদিন। এখন চল ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দে। আয়। এরপর দুজন রূপকথার কাছে গেল। সৌভিক রূপকথাকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। এমন দামড়া বেটার মুখে ভাবি ডাক শুনে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। একটু সময় নিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম। সৌভিক হেসে জিজ্ঞেস করলো। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? সৌভিক আবারও মিষ্টি হেসে বলল। জি ভাবি, আমিও ভালো আছি। আমি সৌভিক, উৎসের ল্যাংটাকালের বন্ধু। উৎস সৌভিককে আর বেশি বলতে দিল না, কারণ এর বেশি বলতে গেলেই ছেলেটা কি বলতে কি বলে দিবে নিজেও জানে না। উৎস জিজ্ঞেস করলো। এখানে কেন এসেছিলে? জুয়ের এখানকার মোমো পছন্দ, ও খেতে চেয়েছিল, তাই নিয়ে আসলাম। বস আমাদের সঙ্গে, খেয়ে যা। না রে বন্ধু, বসবো না, জুই অপেক্ষা করছে। তুই বরং ভাবিকে নিয়ে আমাদের বাসায় চল, জুই দেখলে খুশি হবে। অন্যদিন যাব। সৌভিক উৎসের সঙ্গে আরো কিছু টুকটাক কথা বলে বিদায় নিয়ে চলে গেল। সৌভিক যেতেই রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো। জুই কে? ওনার বউ? উৎস আবারও খাওয়া শুরু করলো, বলল। ওদের একটা ছেলে আছে, সানিম। সৌভিক আমার ছোটবেলার বন্ধু ছিল। এরপর অনেক বছর যোগাযোগ বন্ধ ছিল। পরে আবার ভার্সিটিতে গিয়ে একসঙ্গে হই। এমন একটা দামড়া বেটার মুখে ভাবি ডাক শুনে প্রথমে আমি ফিট খাইছিলাম। সামনে এত এত বলে রেখে ফিট খেলে কেন? ও আপনি বুঝবেন না। এত বুঝতেও চাই না, খাওয়া শেষ করো। এরপর কেউ আর কোনো কথা বলল না। দুজন চুপচাপ খাওয়া শেষ করলো। খেতে খেতে কথা বললে আজকের রাতটা এখানেই পার হয়ে যাবে, আর বাসায় যাওয়া লাগবে না। উৎস জিজ্ঞেস করলো। আর কিছু খাবে? কফি খাবো। উৎস দুটা কফি অর্ডার দিল। রূপকথা উৎসকে বলল। ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিন তো। বাসায় গিয়ে নিও। এখন দিলে কি হবে? উৎস উল্টো জিজ্ঞেস করলো। এখন নিয়ে কি করবা? এরই মধ্যে দুজনের কফি চলে আসলো। ওয়েটার জিজ্ঞেস করলো তাদের আরো কিছু লাগবে কিনা। উৎস বলল। না, বিল রেডি করুন। রূপকথা ফুলের বুফেটা সহ কফির কয়েকটা ছবি তুলল। উৎস চুপচাপ তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথার ছবি তোলা হলে দুজন কফি খাওয়া শুরু করলো। এই শীতে এক কাপ ধোয়া উঠা কফি মানেই অসাধারণ কিছু। উৎসের কফি খাওয়া শেষ, ওয়েটারও বিল নিয়ে এলো। উৎস বিলটা পে করে রূপকথাকে বলল। এক কাপ কফি খেতে কতক্ষণ লাগে? বাসায় যেতে হবে তো, তাড়াতাড়ি খাও।
এত গরম কফি তাড়াতাড়ি কিভাবে খাবো? পরের ঠোঁট পড়লে তো আমাকেই দোষারোপ করবেন। ঠিক আছে ম্যাডাম, আস্তে ধীরে খান। প্রয়োজনে রাতটা ওখানে কাটিয়ে দেব, কোনো ব্যাপার না। উৎস রূপকথার কথায় পাত্তা না দিয়ে আস্তে ধীরে ফু দিয়ে দিয়ে কফি খাচ্ছে। কফি খাওয়া শেষে দুজন রুপটপ থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। ভয় লাগছে উৎস যদি রেগে যায়, যদি তাকে বোকা দেয়, কিন্তু তবুও বলতে হবে। না হয় পরে শুনলে তো আরো বেশি তাণ্ডব করবে। রূপকথার অবস্থা দেখে উৎস বুঝলো সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচে বলতে পারছে না। তাই উৎস নিজ থেকেই আগ বাড়ি জিজ্ঞেস করল, কিছু বলবে? ইয়ে, মানে আমাদের কলেজের পাশেই নাকি একটা রুফটপ আছে। তো ইতু ওয়াহি আবদার করছিল ওদের যেন ওখানে নিয়ে ট্রিট দিই। বাসা টু কলেজ, কলেজ টু বাসা, এর মাঝে কোথাও যাওয়া চলবে না। যদি শুনি আমাকে না জেনে লুকিয়ে চুরি কোথাও গেছো, তাহলে খারাপ হবে। এভাবে কেন বলছেন? ওরা আবদার করেছে, গেলে কি হবে? গেলেই কিছু হবে না, কিন্তু আমি এসব পছন্দ করি না, তাই তুমি যাবে না। মাত্র একদিনই তো যাব। ওকে, যা ইচ্ছে করো। রূপকথা আর কিছু বলল না। মন খারাপ করে পাশে হেলান দিয়ে সিটে পা তুলে বসে রইল। কিছুক্ষণ পর উৎস পাশে তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে গেছে। উৎস গাড়ি থামিয়ে কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, এরপর আবার গাড়ি চালালো। ঘুম ভাঙতেই রূপকথা পাশ ফিরে দেখে উৎস নেই, নিশ্চয়ই হাঁটতে গেছে। রূপকথা হাই তুলে গা থেকে কমফোর্টারটা সরিয়ে উঠে বসলো। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 8:30 বাজে। রূপকথা নিজের দিকে তাকিয়ে দেখলো পরনে এখনো কাল রাতের সেই কালো শাড়িটা আছে। হাতের বেলি ফুলের গাজরাটা পাশের টি টেবিলে রাখা, ফুলের বুফেটা স্টাডি টেবিলে রাখা। রূপকথা চুলগুলো হাত খোপা করে কিছুক্ষণ বসে রইল, এরপর উঠে বিছানা থেকে নেমে কলেজের ইউনিফর্ম নিয়ে রেডি হতে চলে গেল। রূপকথা রেডি হয়ে নিচে নামতেই দেখে লিভিং রুমে বসে উৎস আর ফারুক সাহেব কথা বলছে। ফারুক সাহেব রূপকথাকে দেখে বলল, গুড মর্নিং মা। রূপকথা হেসে বলল, গুড মর্নিং বাবা। এ সময়ে আয়েশা বেগম সবাইকে নাস্তা করতে ডাকলো। তার ডাক শুনে তিনজনের ড্রয়িং রুমে চলে গেল। তারা যাওয়ার একটু পর রাবেয়া বেগমও এলেন। তিনি আসতেই সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। উৎস রূপকথাকে বলল, তোমাকে আজকে ড্রাইভার নিয়ে যাবে। রূপকথা মাথা নাড়িয়ে বোঝালো আচ্ছা। উৎস জিজ্ঞেস করল, টাকা আছে? রূপকথা মাথা নেড়ে বলল, আছে। উৎস প্রতি সপ্তাহে রূপকথাকে 1000 টাকা করে দেয়। সেই টাকা অর্ধেকটাও এক সপ্তাহে খরচ হয় না রূপকথার। এতদিনে যা টাকা জমিয়েছে তা দিয়েই ওয়াহি আর ইতুকে ট্রিট দিবে ভেবেছিল। ক্লাসে পাশাপাশি বসেছে রূপকথা, ওয়াহি, ইতু। এখন তাদের চতুর্থ ক্লাস চলছে। ওয়াহি বলল, রূপকথা ট্রিট দিবি না? দিব, তবে ক্যান্টিনে। ক্যান্টিনে আবার কিসের ট্রিট? পাশের রুফটপটাতেই যাব। রূপকথা মন খারাপ করে বলল, বাসা থেকে অনুমতি নেই। বাসে জানানো লাগবে কেন? 20-30 মিনিটের মধ্যেই তো চলে আসবো। না রে, হবে না। আচ্ছা, তোর ট্রিট দেওয়া লাগবে না, তাও আমাদের সঙ্গে চল। পরে বাসায় জানলে সমস্যা হবে, তার থেকে ভালো তোদের টাকা দিচ্ছি, তোরা গিয়ে নিজেদের মতো পছন্দ মতো কিছু খেয়ে আয়। কথাটা শুনে ওয়াহি রেগে গেল, বলল, আমাদের কাছে টাকা নেই, আমাদের তোর থেকে টাকা নিয়ে খেতে হবে। আমাদের কি ভাবিস তুই যাবি না, অথচ তোর টাকা দিয়ে আমরা গিয়ে নাচতে নাচতে খেয়ে চলে আসবো? সিরিয়াসলি এমনটা ভাবিস আমাদের? আল্লাহ, আমিও ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? তোরা আমার কাছে একটা আবদার করেছিস, আমি তো তোদের সেই আবদারটাই রাখার চেষ্টা করছি। হয়েছে, আর বলতে হবে না। একটা সত্যি কি জানিস? রূপকথা জিজ্ঞেস করল, কি? তুই আসলে আমাদের বন্ধু হিসেবে মানিস না, তাই আমাদের সঙ্গে যেতে তোর এত সমস্যা। এবার কিন্তু বেশি বেশি বলছিস। না রে, একটু বেশি বলছে না, যেটুকু বলেছে ঠিকই বলেছে। ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় একটা কথা বলতে পারলি? পারলাম। আমি আসলে কোন পরিস্থিতিতে আছি তোদের বোঝাতে পারবো না। বুঝতে চাইও না। সরি বল আমায়। মোটেও না। কেন সরি বলবো? তোদের কথা আমি কষ্ট পেয়েছি, তাই সরি বলবি। তুই আমাদের সঙ্গে রুফটপে গেলে তবেই আমরা তোকে সরি বলে কান ধরে মাফ চাইব। আমার অবস্থাটাও একটু বোঝ।
বললাম তো বুঝতে চাই না, আর তোর কোথাও যাওয়া লাগবে না। এই ওয়াহি, ওকে আর জোর করিস না। রূপকথা মন খারাপ করে বসে রইল কিছুক্ষণ, এরপর বলল, আচ্ছা ঠিক আছে যাব। আজকে যেতেই হবে কিন্তু। আজকে কিভাবে যাব? কালকে গেলে হয় না? হয়েছে ভাই, তোকে আর যেতেই হবে না। আচ্ছা রাগ করিস না প্লিজ। তাহলে বল, আজকে কলেজ ছুটির পরেই যাবি? রূপকথা মন খারাপ করে বলল, আচ্ছা যাব। আই লাভ ইউ দোস্ত। ভাগ্যিস রাজি হয়েছিস। রাজি না হলে কিন্তু তোর সঙ্গে আমি ফ্রেন্ডশিপই রাখতাম না। এই কথার দ্বারাই তো বোঝা যায় কে কাকে বান্ধবী ভাবে আর না ভাবে। ওয়াহি রূপকথাকে জড়িয়ে ধরে বলল, যার রাগ বেশি তার ভালোবাসাও বেশি। হয়েছে, আর নিজে সাফাই গাইতে হবে না। এত ঠুনকো একটা বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্ট করতে চাস, আবার বলিস ভালোবাসিস? হাস্যকর। সরি বেবি, আমি সত্যি তোদের অনেক বেশি ভালোবাসি। অনেক মানে অনেক। রূপকথা বান্ধবীদের কথা রাখতে রাজি হলেও মনে মনে সে ভীষণ ভয়ে আছে। উৎস যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি যে হবে তার, এটাই ভাবছে মেয়েটা। হট অ্যান্ড ক্রিস্পর রুপটপে বসে আছে রূপকথা, ইতু, ওয়াহি। কলেজের সামনের গেট দিয়ে রূপকথার জন্য ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, তাই তিনজন আজ কলেজের পেছনের গেট দিয়ে বেরিয়েছে। এরপর ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এখন তিনজন খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে। তিনজন গল্প করছে বললে ভুল হবে, দুজন গল্প করছে আর একজন বসে টেনশনে নখ খাচ্ছে। রূপকথা বলল, বাসায় জানলে যে কি হবে আমার। আরে পাশে চললে তবেই তো। এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। বাসায় তো আর তোমরা যাবা না, আমাকেই একা যেতে হবে। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। টেনশনে রূপকথার গলা দিয়ে খাবার নামছে না। উৎসের অমতে তার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে, না এসেও যে উপায় নেই। রূপকথা এসব ভাবছিল। অন্যদিকে ইতু আর ওয়াহিত গল্প করতে করতে মজা করে খাচ্ছে। খাওয়া শেষ করে ওয়াহি বলল, তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই দাঁড়া, আমিও যাবো। আরে দুজন একসঙ্গে যাচ্ছিস কেন? আমি একা থাকবো নাকি? জাস্ট 2 মিনিট বই, পরে যাচ্ছি। কি? 1 নাম্বার। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ওয়াহি হেসে বলল, তুই 1 থেকে 100 পর্যন্ত উল্টো গুণ, দেখবি এরই মধ্যে আমরা চলে আসবো। এরপর দুজন ওয়াশরুমে চলে গেল। রূপকথা একজন ওয়েটারকে ডেকে বিল রেডি করতে বলল। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবে ততই তার জন্য মঙ্গল। কেউ দেখলে কেলেঙ্কারি বেঁধে যাবে। অন্যদিকে ওয়াশরুমে ওয়াহির মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ইতু থমকে গেল, বলল, সত্যি ভাই, কি বলতেছিস এসব? যা বলছিস সত্যি বলছি রে। আমাকে এতদিন বলিসনি কেন? কিভাবে বলবো? আমি নিজেও তো শিওর ছিলাম না। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও প্রথমে বিশ্বাস হয়নি বোন, কিন্তু এটাই সত্যি। অন্যদিকে রূপকথা বিল পে করে বসে আছে। ওয়াহি আর ইতু আসলেই চলে যাবে, কিন্তু ওদের দুজনের এখনো আসার নামগন্ধ নেই। কথায় যে হারিয়ে গেল। রূপকথা, পেছনে পরিচিত কারো কণ্ঠে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। পেছনে তাকিয়ে বলল, আপনি এখানে? রূপকথা, পিছনে পরিচিত কারো কণ্ঠে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। তাকিয়ে দেখলো পরিচিত একজন মানুষ পেছনে 2 হাত লুকিয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি এখানে? পরিচিত ব্যক্তিটি বলল। বসি। রূপকথা মনের বিরুদ্ধে গিয়ে বলল, জি বসুন। অপরিচিত ব্যক্তিটিকে রূপকথা চিনে। ব্যক্তিটি ওয়াহির একমাত্র বড় ভাই তুর্য। মাঝে মধ্যেই ওয়াহিকে নিতে কলেজে আসে, তখন দেখা হলে রূপকথার সঙ্গে ভালো মন্দ কথা হয়। তুর্য বলল, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি? রূপকথার মুখে ভাইয়া ডাক শুনলে তুর্যের কষ্ট লাগে। প্রথম প্রথম রাগও হতো, কিন্তু ডাকটা এখন স্বাভাবিকভাবেই নেয়। তুর্য বলল, ভালো আছি। শোনো, আমি ভনিতা পছন্দ করি না। যেটা বলার সোজাসাপটা ভাবেই বলি। আমি তোমাকে কিছু কথা বলতে চাই রূপকথা। রূপকথা এখনো বুঝতে পারছে না তুর্য তাকে কি বলতে চায়। রূপকথা বলল, অন্যদিন শুনি ভাইয়া, আসলে আমার বাসায় যেতে হবে তো, সবাই চিন্তা করছে। বাসায় বলে আসিনি এখানে আসবো। বেশি সময় নেব না, জাস্ট 10 মিনিট। কাল শুনি। প্লিজ 10টা মিনিট। রূপকথা মনে মনে বলল, এমনি লেট, তার মধ্যে আবার এই পাল্টে এসে হাজির।
কি যে হবে আজকে আমার আল্লাহ। রূপকথা এসব ভাবতে ভাবতে তুর্য উঠে রূপকথার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। পেছন থেকে টকটকে লাল গোলাপের তোড়াটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রিয় সুস্নিগ্ধা, প্রেম কাকে বলে আমি জানি না, কখনো প্রেম করিনি, তাই না জানাটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছে আমি এবার প্রেমে পড়েছি, একজোড়া হরিণী চোখের মালিকের প্রেমে। এর শেষ কোথায় আমি জানি না, তবুও আমি প্রেম নিবেদন করতে চাই। আমার প্রিয় কবি হুমায়ুন আহমেদ বলেছেন, যাকে ভালোবাসো তাকে বলে দাও, আফসোস আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়তে নেই। উক্তিটা মাথায় রেখেই আজ তোমার দুয়ারে প্রেম নিবেদন করতে আসা। আশা করছি তুমি আমায় ফিরিয়ে দেবে না। বলো, একটু ভালোবাসা দেবে তো রূপকথা? তুর্যের পুরো কথাটা শুনে রূপকথার মাথা ঘুরছে। অনেক কষ্টে উঠে তুর্যের সামনে দাঁড়ালো। এসব কি হচ্ছে তার সঙ্গে? এমনটা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। তার থেকেও বড় কথা, সে বিবাহিত। আর এসব শুনলে উৎসই বা কি রিয়াকশন দিবে? নিশ্চয়ই তাকে জীবন্ত কবর দিয়ে দিবে। রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে রেস্টুরেন্টের দরজায় একজন রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তুর্যের পুরো কথাটা সে শুনেছে। রূপকথা উঠে তুর্যের সামনে গিয়ে দাঁড়ানোটাও সে দেখেছে। এখন তার কি করা উচিত? এখান থেকে নীরবে চলে যাওয়া, নাকি হাত তালি দিয়ে দুজনকে কংগ্রাচুলেশন জানানো উচিত? এসব ভাবতে ভাবতে মানুষটা এক পা দু পা করে পিছিয়ে গেল। আর দেখার ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই তার। রূপকথাকে চুপ করে থাকতে দেখে তুর্য বলল, কি হলো বলো, একটু ভালোবাসা দেবে তো? রূপকথার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বারবার উৎসের মুখটা চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে তুর্য তাকে প্রপোজ করেনি, অপমান করছে। সেই অপমান থেকে রূপকথার চোখে পানি, ভীষণ কান্না আসছে তার। এর মধ্যেই ওয়াহি আর ইতু দুজন এসে রূপকথার দু পাশে দাঁড়ালো। ওয়াহি বলল, কিছু বল রূপকথা, ভাইয়া অপেক্ষা করছে তো। ওয়াহির গলা শুনে মুহূর্তেই রূপকথার মাথায় রাগ চড়ে গেল। পেছনে ফিরে সজোরে ওয়াহির গালে একটা চর বসিয়ে দিল। চোখের পানি মুছে ইতুকে জিজ্ঞেস করল, তুইও এসব জানতিস? রূপকথা এভাবে ওয়াহিকে থাপ্পড় মারায় সবাই অবাক হলো। ওয়াহিও গালে হাত দিয়ে রূপকথার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আদরের বোনকে থাপ্পড় খেতে দেখে তুর্যের হাত থেকে গোলাপের তরাটা নিচে পড়ে গেল। রূপকথাকে বলল, কি করলে এটা? ওয়াহিকে মারলে কেন? রূপকথা ইতুর থেকে চোখ সরিয়ে তুর্যকে বলল, একদম চুপ, আপনার সঙ্গে পরে কথা বলছি আমি। এরপর আবারও ইতুকে জিজ্ঞেস করল, ছোট্ট একটা প্রশ্ন করেছি, বল তুই এসব জানতিস কিনা? একটু আগে ওয়াহি বলছে, তখন জেনেছি। রূপকথা এবার তুর্যের দিকে তাকিয়ে বলল, হোয়াটসঅ্যাপে সেই অপরিচিত ব্যক্তিটা আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। রূপকথা টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে তুর্যের মুখে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলল, আপনাকে আমি বলিনি আমি বিবাহিত? বলেছিলে, কিন্তু এটা তো মিথ্যা। কিভাবে বুঝলেন মিথ্যে বলেছি? কতটুকু চেনেন আমায়? কয়দিনের পরিচয় নিয়ে জেনে যে গোলাপ নিয়ে প্রপোজ করতে চলে এসেছেন? সে প্রথম দিন থেকে তোমায় ভালো লাগে। এই ভালো লাগাটাই কি আমার অপরাধ ছিল? একজন বিবাহিত মেয়েকে ভালোবাসাটা অবশ্যই অপরাধ। কিন্তু তুমি তো বিবাহিত নও। আর কিভাবে বলে বিশ্বাস করবেন আমি বিবাহিত? তুর্য কিছু বলছে না। রূপকথা পাশের চেয়ারে বসে কান্না করতে করতে বলল, কেন এভাবে অপমান করলেন আমায়? কাউকে প্রেম নিবেদন করাটা অপরাধ, এ কথা আগে জানলেই কখনোই করতাম না। রূপকথার কান্নার গতি বেড়ে গেছে দেখে ইতু এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, বলল, কান্না করিস না, বাসায় চল। রূপকথা ওয়াহির দিকে তাকিয়ে বলল, তোর তো উচিত ছিল ব্যাপারটা আগে একবার আমাকে জানানো। কেন দুই ভাই বোন মিলে আমাকে এভাবে অপমান করলি? ওয়াহি গালে হাত দিয়ে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। কি বলবে সে? বলার মতো কিচ্ছু তো নেই আর। ইতু তুর্যকে বলল, ভাইয়া, ওয়াহিকে নিয়ে বাসায় যান। তুর্য রূপকথাকে বলল, তুমি কাজটা ঠিক করনি। আমাকে অপমান করেছো, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বোনের গায়ে হাত তুলে তুমি মস্ত বড় অন্যায় করলে। ওয়াহি টেবিল থেকে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বলল, ভাইয়া বাসায় চল প্লিজ। তুর্য আর দাঁড়ালো না, বোনের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ইতু রূপকথাকে বলল, ওঠ, বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। রূপকথা এখনো কান্না করছে। তার এত কষ্ট কেন লাগছে? কেন তার বুকটা ছিঁড়ে যাচ্ছে?
কেন তার বারবার উৎসের কথা মনে পড়ছে, কেন বারবার উৎসের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। ইতু নিজের আর রূপকথার ব্যাগ দুটো কাঁধে নিল। এরপর রূপকথার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। তুর্যের আনা টকটকে লাল গোলাপের তোড়াটা এখনও রেস্টুরেন্টের মেঝেতে পড়ে আছে। রেস্টুরেন্টের মানুষগুলো এতক্ষণ ধরে নির্বাক দর্শক হয়ে সবটা দেখছিল। তুর্য, ওয়াহি, ইতু, রূপকথা চলে যেতে এখন আবার সবাই নিজের খাওয়ায় মনোযোগ দিল। ইতু রূপকথাকে একটা রিকশায় তুলে দিল, বলল, বাসায় গিয়ে মেসেজ দিস। রূপকথা কোনো উত্তর দিল না। রিকশাওয়ালা রিকশা টান দিল। রূপকথার চোখের আড়াল হতেই ইতু একটা রিকশা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রূপকথা রিকশায় থাকতে চোখ মুছে নিল। তারপরও চেহারা থেকে কান্নার ভাবটা যায়নি। ঠিক করলো রিকশা থেকে নেমে এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। তারপর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে মাথা ব্যথা করছে। কথা মতো রূপকথা রিকশা থেকে নেমে এক দৌড়ে রুমে চলে গেল। ভাগ্য ভালো যে আজকে বাসার দরজাটা খোলা ছিল। রূপকথা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। কাঁধের ব্যাগটা স্টাডি টেবিলে রেখে বিছানায় উবুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে আবারও কান্না করতে লাগলো। এত কান্না কেন আসছে তার? ওয়াহিকে মেরেছে তাই? রূপকথা, দরজার বাহিরে আয়েশা বেগমের গলা শুনে রূপকথা উঠে বসলো, বলল, আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো, আপনার লাঞ্চ করে নিন, আমি উঠে করব। কথাটা আয়েশা বেগমের খুব সহজেই বিশ্বাস হলো। বিশ্বাস না করার কোনো কারণ নেই, বাইরে থেকে এসেছে, মাথা ব্যথা হওয়াটা স্বাভাবিক। তাই আর বিরক্ত না করে চলে গেল। রূপকথা উঠে শাওয়ার নিয়ে আবারও বিছানায় গিয়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। ওয়াশরুমের ঝর্ণার নিচে অনেকক্ষণ বসে থাকার ফলে এবার সত্যি সত্যি মাথা ব্যথা করছে তার। রূপকথা মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ঘুমানোর চেষ্টা করলো এবং সে সফল হলো। কিছুক্ষণের মধ্যে সে ঘুমের দেশে পাড়ি জমালো। অফিসে নিজের কেবিনের পাশের রুমটা পুরো তছনছ করে ফেলেছে উৎস। পুরো রুম লণ্ডভণ্ড করেও মানুষটার রাগ কমাতে পারছে না। রাগ যেন তীর করে আরও বেড়েই চলছে। বারবার মনে একটা প্রশ্নই উকি দিচ্ছে, রূপকথা তার সঙ্গে চিট করলো, এতদিন স্ত্রী চরিত্রে নিখুঁত অভিনয় করলো, এসবের উত্তর উৎস মেলাতে পারছে না। লম্বা করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। পকেট থেকে ফোন বের করে সাদিককে কল দিল। কল রিসিভ হতেই বলল, আমার রেস্টরুমে আসো তো। উৎস ফোন কাটার কিছুক্ষণের মধ্যেই সাদিক রুমের দরজায় নক করলো। উৎস বলল, কাম। সাদিক এসে পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিল। সাজানো গোছানো রুমটার বেহাল অবস্থা। বিছানার চাদর বালিশ সব নিচে পড়ে আছে। পাশের টি টেবিলের উপরে থাকা কাচের জগ গ্লাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে টাইলসের ছড়িয়ে আছে। সাদিক সবটা দেখেও চুপচাপ দাঁড়িয়ে রইল। উৎস বলল, রুমটা ক্লিন করিয়ে যা যা নষ্ট হয়েছে সব আবার এনে ঠিক করে রাখো। সাদিক ওকে স্যার বলে রুম থেকে বেরিয়ে গেল। রুমের অবস্থা দেখে সাদিক একটুকু অবাক হয়নি, কারণ ওই রুমে ঢোকার আগেই সে বুঝেছিল কিছু একটা ইমার্জেন্সি হয়েছে। ইমার্জেন্সি ছাড়া উৎস তাকে এমনি এমনি রেস্ট রুমে ডাকেনি। রুম লণ্ডভণ্ডর ঘটনা নতুন কিছু না। বরাবরই উৎসের যত রাগ অভিমান আছে সব এই রেস্ট রুমের উপর দিয়ে যায়। বেচারা রেস্ট রুমটার জন্য মাঝে মধ্যে সাদিকের দুঃখ হয়। সন্ধ্যা 6টায় রূপকথা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। খিদের চোটে পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রূপকথা নিচে গিয়ে দেখে আয়েশা বেগম লিভিং রুমে বসে আছে, আর কেউ নেই। রূপকথা গিয়ে তার পাশে বসলো, জিজ্ঞেস করলো, মা এইখানে একা একা কি করছেন? কিছু না, এমনিই বসে আছি। তোমার মাথা ব্যথা কমছে মা? হ্যাঁ, কমেছে। খিদে লাগেনি? লাগেনি আবার? খিদের চোটে ঘুম পর্যন্ত ভেঙে গেছে। দাও যাও, কিছু খেয়ে নাও। নানু আর বাবা কোথায়? একজন মসজিদে আর একজন রুমে। আচ্ছা, সবাই আসুক, একসাথে নাস্তা করব। তোমার না পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে? তা তো করছেই। তো আবার যাও যাও, উঠো, অপেক্ষা করা লাগবে না। রূপকথা কিচেনে গেল। তাকে দেখে একজন সার্ভেন্ট জিজ্ঞেস করলো, নাস্তা দিব ম্যাম? দিন। ওকে ম্যাম, আপনি গিয়ে ডাইনিং রুমে বসুন, নাস্তা নিয়ে আসছি আমি। রূপকথা খোলা পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছিল। এমন সময় রাবেয়া বেগম এসে তার পাশে বসলো, বলল, বাহ, মানুষ আমাকে ছাড়া একা একাই খেয়ে যাচ্ছে।
রূপকথা খাওয়া থামিয়ে বলল, দুপুরে ভাত খাইনি, তাই খিদে লেগে গেছে, এই আর কি। সরি। খাও, মজা করছি আমি। আপনিও গরম গরম খেয়ে নিন। রাবেয়া বেগম জিজ্ঞেস করল, উৎসর সঙ্গে কথা হয়েছে, ও কখন ফিরবে? কি জানি, কথা হয়নি আমার সঙ্গে। কল দাওনি? ও সেই সকালে যে বের হলো এখনো আসেনি। কলেজ থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, কল দেওয়ার আর সময় পাইনি। এখন রুমে গিয়ে দিব। আচ্ছা দিও, তাড়াতাড়ি বাসায় আসতে বলিও। এরপর দুজন অন্য গল্প জুড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে ফারুক সাহেব আর আয়শা বেগমও যোগ দিল। রূপকথা রুমে এসে উৎসকে কল দিল। উৎসের ফোনে কল ঢুকছে না, ফোন বন্ধ বলছে। রূপকথার এবার চিন্তা হচ্ছে। রুম থেকে বের হয়ে আয়শা বেগমের কাছে গিয়ে বলল, আপনার ছেলেকে কল দিলাম কিন্তু কল গেল না, তার ফোন সুইচ অফ বলছে। আপনার সঙ্গে কি কথা হয়েছে ওনার? ছেলের ফোন বন্ধ শুনে আয়শা বেগম চিন্তায় পড়ে গেল। তবে তার রূপকথাকে বুঝতে না দিয়ে বলল, ফোন চার্জ নেই হয়তো, চিন্তা করো না, আমি সাদিককে কল করছি। আচ্ছা তাহলে এক্ষুনি করুন। আয়শা বেগম রূপকথার সামনে সাদিককে কল দিল। রিসিভ হতেই আয়শা বেগম বলল, হ্যালো সাদিক। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উৎস কোথায়? স্যার তো অফিসেই আছে ম্যাম, নিজের কেবিনে। ওর ফোন বন্ধ কেন? চার্জ নেই হয়তো। বাসায় কখন আসবে? সেটা তো বলতে পারছি না ম্যাম, তবে আজকে অফিসে কাজের চাপ একটু বেশি, তাই হয়তো আসতে একটু লেট হতে পারে। আচ্ছা রাখছি, ওকে বলিও আমি কল দিয়েছি, আর ফোনটা চার্জে দিতে বলো। সাদিক ওকে ম্যাম বলে কলটা কেটে দিল। এরপর নিজের কেবিন ছেড়ে উৎসের কেবিনের দিকে হাঁটা ধরল। সাদিক জানে উৎসের ফোনে ঠিকই চার্জ আছে, হয়তো ইচ্ছা করে ফোনটা সুইচ অফ করে রেখেছে, তাই কেউ ফোনে পাচ্ছে না। সাদিক দুপুর থেকে খেয়াল করছে আজকে স্যারের মাথা ভীষণ গরম আছে, কিন্তু কেন গরম সেটাই সাদিক বুঝতে পারছে না। সাদিক উৎসের কেবিনের দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। সাদিক কেবিনে ঢুকে দেখলো উৎস নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। উৎস জিজ্ঞেস করলো, কিছু বলবে সাদিক? স্যার, আপনার মা কল দিয়েছিলেন। উৎস আগের মতোই চোখ বন্ধ করে জিজ্ঞেস করলো, কি বললো? জিজ্ঞেস করেছে আপনি বাসায় কখন যাবেন। তুমি কি বলেছ? বলেছি জানি না, তবে আজকে অফিসে কাজের চাপ একটু বেশি, তাই হয়তো আসতে একটু লেট হতে পারে। গুড। আর কিছু বলবে? না স্যার। তাহলে আসতে পারো। উৎস জিজ্ঞেস করলো, স্যার, বাসায় যাবেন না? তোমার ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো, আমি আরও পরে যাব। না স্যার, এমনিতে জিজ্ঞেস করছিলাম, আমি কেবিনে আছি, কোনো প্রয়োজন হলে কল দিবেন। এ কথা বলে সাদিক নিজের কেবিনে চলে গেল। সাদিক যেতেই উৎস সজা হয়ে বসলো। মাথা ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে আজকে বাসায় ফিরবে না। শুধু আজকে না, আগামী কয়েকদিনও সে বাসায় ফিরবে না। বাসায় কোনো প্রকার ঝামেলা করতে চায় না। যা হচ্ছে তা তার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। রূপকথা পড়তে বসেছে ঠিকই, কিন্তু পড়ায় মন বসাতে পারছে না। সারাদিনের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। উৎসের জন্য চিন্তা হচ্ছে, হঠাৎ কি হলো লোকটার, ফোন বন্ধ কেন? ফোনে চার্জ না থাকার তো কথা না। রূপকথা এসব ভাবতে ভাবতেই উৎসকে আবারও কল দিল। এবারও ফোন সুইচ অফ বলছে। রূপকথার মাথা ব্যথাটা আবারও বেড়েছে। রাত 10টায় রূপকথা পড়ার টেবিল থেকে উঠে নিচে নামলো। লিভিং রুম ফাঁকা, কেউ নেই, নিশ্চয়ই যে যার রুমে আছে। রূপকথা আয়শা বেগমের রুমে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে ডাকলো, মা। ভেতর থেকে ফারুক সাহেব বলল, ভেতরে এসো মামুনি। রূপকথা রুমে ঢুকে দেখে আয়েশা বেগম ঘুমিয়ে আছে। তার পাশে বসেই ফারুক সাহেব বই পড়ছে। রূপকথা জিজ্ঞেস করলো, মায়ের শরীর খারাপ নাকি? প্রেশারটা একটু বেড়ে গেছে, কালকে নাকি প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছিল। রূপকথা চিন্তিত মুখে বলল, এখন ওষুধ খেয়েছে? ডিনার কবে খাবে? এখন তেঁতুল খেয়েছো? উৎসকে ফোন করছিলে? এই পর্যায়ে রূপকথা মিথ্যার আশ্রয় নিল। মানুষ দুটোকে আর টেনশনে ফেলতে চায় না সে, তাই বানিয়ে বলল, হ্যাঁ, বললো আসতে লেট হবে, আপনাদের খেয়ে নিতে বলেছে। আচ্ছা, সার্ভেন্টদের টেবিলে খাবার দিতে বলো। আমি তোমার মাকে নিয়ে আসছি, তোমার নানুকেও ডেকে দাও। রূপকথা আচ্ছা বলে রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। এরপর সার্ভেন্টদের টেবিল সাজাতে বলে রাবেয়া বেগমকে ডাকতে তার রুমে গেল।
গিয়ে দেখলো রাবেয়া বেগম ফোনে তার ছোট মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। রূপকথা তাকে কথা শেষ করে ডিনার করতে আসতে বলল। রূপকথা ছাড়া বাকি তিনজন খেতে বসেছে। আয়েশা বেগম, ফারুক সাহেব, রাবেয়া বেগম তিনজন রূপকথাকে ডিনার করে নিতে বলল, কিন্তু সে বসলো না। বলল উৎস আসলে একসঙ্গে খাবে। শেষে সবাই হার মেনে যার যার মতো খাওয়া শুরু করলো। সবাই ঘুমাতে চলে গেছে। আয়েশা বেগম উৎসের জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু রূপকথা জোর করে তাকে রুমে পাঠিয়ে দিয়েছে। বলেছে, এই অসুস্থ শরীর নিয়ে আর জেগে থাকতে হবে না, আমি আছি, আপনি ঘুমান। আয়েশা বেগম রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার ছেলেটাকে আজীবন এভাবে আগলে রেখো। আমি তো মা হয়ে ছেলেকে আঁচলে বাঁধতে পারিনি, আশা করছি তুমি পারবে। ঠিক আছে মা, রাখবো। এখন ঘুমাতে যান, মনে করে ওষুধগুলো খেয়ে নেবেন। সবাইকে যার যার রুমে পাঠিয়ে রূপকথা এখন একা একা লিভিং রুমে বসে আছে। সার্ভেন্টরা সবাই কাজ গুছিয়ে খেয়ে ঘুমাতে চলে গেছে। রূপকথার অস্থির লাগছে, কি করবে? এত রাতে কথায় গেল মানুষটা। কেউ যে তার জন্য চিন্তা করছে, না খেয়ে অপেক্ষা করছে, সেদিকে কি হুঁশ আছে মানুষটার? নিশ্চয়ই নেই। থাকলে তো অন্তত একটা মেসেজ দিয়ে হলেও জানিয়ে দিত তার আসতে দেরি হবে। সে যেন অপেক্ষা না করে। রাত 1টা। রূপকথা লিভিং রুমে বসে ঘুমে ঢুলুঢুলু করছে। কিছুক্ষণ পর পর উৎসকে কল দিচ্ছে, কিন্তু বরাবরের মতো এখনো ফোন সুইচ অফ বলছে। মাথা খারাপ লাগছে রূপকথার। মন স্থির করেছে আজ মানুষটা আসলে ইচ্ছে মতো ঝগড়া করবে। সবাই মিলে কি পেয়েছে তাকে? খেলার পুতুল। উৎস কেবিনের অবস্থা বেহাল। সাদিক কিছুতেই শান্ত করতে পারছে না উৎসকে। কেবিনে একের পর এক জিনিসপত্র ভাঙচুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অফিসের স্টাফরা সবাই চলে গেছে। এখন শুধু উৎস, সাদিক, দারোয়ান, গার্ডরাই আছে। সাদিক কি করবে, কিভাবে উৎসকে শান্ত করবে কিছুই বুঝতে পারছে না। এত রাতে সে উৎসের বাসায় কল দিয়ে জানাবে, তারও কোনো উপায় নেই। উৎস সাফ সাফ জানিয়েছে অফিসে যাই হয়ে যাক না কেন বাসায় কেউ যেন কিচ্ছু না জানে। কেউ কিছু জানালে যে জানাবে তার খবর আছে। রাত 2টায় সাদিক বাধ্য হয়ে রূপকথাকে কল দিল। উৎসের ফোন থেকে অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করেছে সাদিক। রূপকথা তখন লিভিং রুমে সোফায় বসে ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল তার। এরপর ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। সচরাচর এত রাতে কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসলে রূপকথা কল রিসিভ করে না, কিন্তু আজকে ফোনটা অনেকক্ষণ বাজছে দেখে শেষে কি মনে করে যেন কলটা রিসিভ করলো। কল রিসিভ হতেই সাদিক বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ডাক শুনে রূপকথার কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আরেকবার দেখলো। না চিনতে পারছে না। বলল, ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সাদিক, উচ্চ স্যারের অ্যাসিস্ট্যান্ট। মুহূর্তেই রূপকথার চোখ থেকে ঘুম উড়ে গেল। দ্রুত গলায় বলল, আপনার স্যার কোথায়? এখনো বাসায় আসেনি কেন? ফোনটা দেখি তো, তাকে দিন। ম্যাম একটু অফিসে আসতে পারবেন, আর্জেন্ট। কি হয়েছে? সব ঠিক আছে? আপনার স্যার কোথায়? প্লিজ ফোনটা তাকে দিন। স্যার এখন কথা বলার কিংবা বাসা যাওয়ার অবস্থায় নেই, তাই বাধ্য হয়ে এত রাতে আপনাকে আসতে বলছি ম্যাম। রূপকথার গলা ধরে আসছে। বারবার মনে প্রশ্ন উঠছে, উৎস ঠিক আছে তো? রূপকথার কোনো সারা শব্দ না পেয়ে সাদিক বলল, হ্যালো ম্যাম, শুনতে পারছেন? রূপকথা অনেক কষ্টে গলাটা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে ওনার? অনেক কাহিনী ম্যাম। ওনাকে বাসায় নিয়ে আসুন। স্যারকে বাসায় কিভাবে নিয়ে যাব? উনি তো নিজের কেবিন ছেড়ে বেরোচ্ছে না ম্যাম। আমি এত রাতে অফিসে কিভাবে যাব? ওয়েট, আমি ব্যবস্থা করছি। আপনি ফোনটা আশেপাশে রাখুন, আমি একটু পর আবার কল দেব। রূপকথা কল কেটে নিজের রুমে গেল। এরপর ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে একটা স্কাই ব্লু কালারের 3 পিস পরে নিল। মাথা আঁচড়ানোর মতো সময় নেই। 3 পিসের ওড়নাটা কোনো মতে মাথায় পেঁচিয়ে গায়ে একটা শাল জড়িয়ে নিল। এত রাতে অফিসে যেতে রূপকথার মন সায় দিচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই। উৎসের কি হয়েছে জানতে হলে তাকে অফিসে যেতেই হবে। রূপকথা একবার ভাবলো আয়েশা বেগম বা ফারুক সাহেবকে বলে যাবে, আবার পরক্ষণেই মনে মনে ঠিক করে নিল সবাই ঘুম থেকে ওঠার আগেই সে উৎসকে নিয়ে বাসায় চলে আসবে। এরই মধ্যে আবারও সাদিকের কল আসলো। রূপকথা কল রিসিভ করতেই সাদিক বলল, ম্যাম বাসার বাইরে আসুন, আমি গাড়ি নিয়ে প্রায় এসে গেছি। আর নাইট গার্ডরা কিছু জিজ্ঞেস করলে বলবেন সাদিক আসছে।
রূপকথা এখনো বুঝতে পারছে না তার কি এত রাতে এভাবে বের হওয়া ঠিক হচ্ছে। পরে যদি কোনো সমস্যা হয়, এসব ভাবতে ভাবতে রূপকথা ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আপাতত লিভিং রুমে গিয়ে বসবে, পরে সাদিক আসলে তখন বের হবে। এখন একা বের হওয়ার সাহস নেই তার। সাদিক গাড়ি নিয়ে বাসার বাইরে এসে রূপকথাকে কল দিল। কল রিসিভ হতেই রূপকথা জিজ্ঞেস করল, বাসার বাইরে এসেছেন? জি ম্যাম, আপনি বের হন। রূপকথা এক বুক সাহস নিয়ে বাসা থেকে বের হলো। তাকে দেখে নাইট গার্ডরা সবাই সালাম দিল। রূপকথাকে দেখে সাদিক গাড়ির পেছনের সিটের দরজা খুলে দিয়ে বলল। আসসালামু আলাইকুম ম্যাম। রূপকথা গাড়িতে বসে বলল, এবার বলুন আপনার স্যারের কি হয়েছে, কি সমস্যা তার? মাথায় এমন বিষ উঠে গেছে কেন? সাদিক বসে গাড়ি স্টার্ট দিয়েছিল। রূপকথার মুখ থেকে শেষের কথাটুকু শুনে চমকালো। এ কোন ভাষায় কথা বলল তার স্যারের বউ? রূপকথা বিরক্ত হয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি আপনাকে। দুপুর থেকে উৎস যা যা করেছে সবটা রূপকথাকে খুলে বলল সাদিক। সবটা শুনে রূপকথার বুক কেঁপে উঠল। মনে ভয় এসে জমা হলো। শূন্য মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দিল। তবে কি উৎস সবটা জেনে গেছে? এখন কি কাণ্ড করেছে তা শুনলে তো আপনি হার্ট অ্যাটাক করবেন। রূপকথা জিজ্ঞেস করল, কি করছে? গেলেই দেখবেন। রূপকথা জিজ্ঞেস করল, আচ্ছা এটুকু বলুন, এখন কোথায় আছে উনি? আপনি তাকে কোথায় রেখে এসেছেন? সাদিক কাচুমাচু করে বলল, ইয়ে মানে শেয়ারের কেবিনের বাইরে থেকে লক করে তাকে ভেতরে রেখে এসেছি। বাইরে গার্ডরা আছে, সমস্যা নেই। রূপকথা জিজ্ঞেস করল, কি এমন হলো যে তাকে বেঁধে রাখতে হলো? গেলেই বুঝতে পারবেন ম্যাম। রূপকথা আর কিছু বলল না। গাড়ির গ্লাস বন্ধ করে বাইরে তাকিয়ে রইল। মনে মনে ভয় হচ্ছে ভীষণ। তাকে অফিসে দেখে না আবার উৎস উল্টা রিয়াক্ট করে বসে। কিছুক্ষণ পর সাদিক গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি ম্যাম। রূপকথা গাড়ি থেকে নেমে সাদিককে জিজ্ঞেস করল, আপনার স্যার কোন ফ্লোরে আছে? 3rd ফ্লোরে ম্যাম। চলুন। এরপর দুজন লিফটে উঠে 3rd ফ্লোরে চলে গেল। 3rd ফ্লোরে গিয়ে রূপকথা সাদিককে জিজ্ঞেস করল, আপনার স্যারের কেবিন কোনটা? সাদিক হাতের ইশারায় দেখিয়ে দিল। রূপকথা দ্রুত পায়ে হেঁটে কেবিনের বাইরে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে উৎসের গলা শোনা যাচ্ছে। রূপকথা চুপচাপ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। সে এখনো বুঝতে পারছে না ভেতরে তার জন্য কি তাণ্ডব অপেক্ষা করছে। সাদিক জিজ্ঞেস করল, ম্যাম আমি সহ যাব? না, আপনি বাইরে থাকুন, কোনো দরকার হলে আমি ডাকবো। রূপকথা দোয়া দরুদ পরে দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো। সামনের চেয়ারে বসে টেবিলে 2 পা তুলে বসে থাকা মানুষটাকে দেখে রূপকথা অবাক চোখে তাকিয়ে রইল। মানুষটা শার্টের উপরের কিছু বোতাম খোলা, টাইটা গলার একটু জন্য ঝুলে আছে, গায়ের ব্লেজারটা নিচে পড়ে আছে, ইন করা শার্টটা এক পাশ দিয়ে উঠে আছে। কেবিন আর কেবিনের ভেতরে থাকা মানুষটার অবস্থা দেখে রূপকথার ভয়ে এক পা পিছিয়ে গেল। পুরো কেবিন জুড়ে কাচের টুকরোর সমাহার, ফাইলপত্র সব নিচে পড়ে আছে। রূপকথা ভয়ে ভয়ে কেবিনের ঢুকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে উৎস সামনে তাকাতেই দেখে রূপকথা তার দিকে এগিয়ে আসে। উৎস হাত থেকে গ্লাসটা টেবিলে রেখে বারবার নিজের চোখ ডলছিল, কারণ তার বিশ্বাস হচ্ছে না এত রাতে রূপকথা এখানে এসেছে। উৎস বলল, তুমি? উৎসের টকটকে লাল ঘোলা চোখগুলো দেখে ভয়ে রূপকথার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেক কষ্টে বলল, বাসায় যাননি কেন? উৎস গ্লাসে থাকা বাকি অর্ধেক পানীয় খেয়ে উঠে ঢুলু ঢুলু পায়ে দাঁড়ালো। এরপর রূপকথার দিকে এগিয়ে গেল। উৎসকে এগিয়ে আসতে দেখে রূপকথা কয়েক পা পিছিয়ে গেল। শেষে দেয়ালে গিয়ে ধাক্কা খেলো। উৎস রূপকথার একদম কাছে গিয়ে বলল, সে কৈফিয়ত আমি তোমাকে দেবো কেন? তুমি কে? হু আর ইউ? উৎসের মুখ থেকে আসা তীব্র গন্ধে রূপকথার পেট গুলি উঠল। মুখে শাল চেপে বলল, আমি ইউর ওয়াইফ। এ কথা শুনে উৎস কিছুক্ষণ হাসলো। এরপর পাশে এক দলা থুতু ফেললো। বলল, আই ফাক ইউ। গালি দিচ্ছেন কেন? গালি শোনার জন্য তো এখানে এসছো। এখন আমি গালি দিলেই দোষ? আপনি ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, প্লিজ বসে কথা বলুন। ডোন্ট ডিস্টার্ব মি and get out. আপনি ড্রিঙ্ক করেছেন? না, আমার ফলের রস খেয়েছে। তার আগে বলো তোমাকে কেন বলবো? রূপকথা মনে মনে বলল, কি আজব লোক, বলে দিয়ে বলছে তোমাকে বলবো কেন? রূপকথা উৎসকে বলল, বসে কথা বলি।
উৎস রেগে দেওয়ালে ঘুষি মেরে বলল। কি বলার কথা বলবো বলেছি না এখান থেকে চলে যেতে। দেওয়ালে ঘুষি মারার আওয়াজ শুনে রূপকথা ভয়ে চোখ বন্ধ করে নিল। উৎস বলল। তোমাকে এখানে কে নিয়ে এসছে? যে নিয়ে এসছে তার কপালে দুঃখ আছে। আমি মদ খেয়েছি ঠিকই, কিন্তু মাতাল হয়নি। কি হয়েছে আপনার, এমন কেন করছেন? যা হওয়ার হয়েছে, তোমাকে বলবো কেন? কি হয়েছে না বলে বুঝবো কি করে? আমি তোমাকে বুঝতে বলেছি। আমাকেই তো বুঝতে হবে। যেভাবেই হোক আমাদের তো বিয়ে হয়েছে, আমি তো আপনার বউ, এটা অস্বীকার করতে পারবেন আপনি? কখনো তো অস্বীকার করতে চাইনি। তাহলে এইভাবে কেন কথা বলছেন? জানেন আমি না খেয়ে এখনো আপনার জন্য অপেক্ষা করছি। নাটকের মায়েরে বাপ। এভাবে গালি কেন দিচ্ছেন? এর আগে তো কখনো গালি দিতে শুনিনি। এর আগে তো আমিও তোমাকে কোনো ছেলের সঙ্গে দেখিনি। রূপকথা অবাক হলো, জিজ্ঞেস করল। মানে আই ফাক ইউ, নাও গেট আউট ফ্রম মাই কেবিন। রূপকথা উৎসের কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে উৎসের হাত ধরে তাকে চেয়ারে বসাতে চাইল। অন্যদিকে রূপকথা হাত ধরতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল উৎস। বলল, ডোন্ট টাচ মি। ওকে আমি টাচ করবো না, কিন্তু দেখুন আপনি ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। কিভাবে ঢুলছেন আপনি? প্লিজ চেয়ারে গিয়ে বসুন। উৎস আর দ্বিমত করলো না, নিজে চেয়ারে গিয়ে বসলো। এরপর রূপকথাকে বলল, বসতে মন চেয়েছে তাই বসেছে, ভেবো না আবার তোমার কথায় বসেছে। বাসায় যাবেন না? উৎস মাথা নাড়িয়ে না বোঝালো। এরপর রূপকথার দিকে তাকিয়ে চোখ ডোলে বলল, দুইটা বউ কেন? কি দুইটা বউ কেন? বউ দুইটা। বুঝেছি, বেশি খেয়ে ফেলেছেন। আপনি ড্রিঙ্ক করেন, আগে তো জানতাম না আমি। নাটকের মায়ের বাপ, অনেক হয়েছে, তুমি এবার বাসায় যাও, তোমাকে দেখতে চাই না আমি। রূপকথার এবার মাথা গরম হয়ে গেল। এসেছে পর্যন্ত মানুষটার পাগলামি সহ্য করছে, আর না কোনো কারণ ছাড়াই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করার কোনো মানেই হয় না। রূপকথা গিয়ে উৎসের পাশে দাঁড়িয়ে তার চেয়ারটা নিজের দিকে ঘুরালো। বলল, আমিও তো একটা মানুষ। আমি কখন বললাম তুমি একটা কুকুর? খেয়ালি না করে এমন কেন করছেন সেটা বলুন। এমন নাটক করছো যেন কিছুই জানো না। সত্যিই কিছু জানি না। আপনি কিসের শাস্তি দিচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। জাস্ট স্টপ দিস, আমি আর নিতে পারছি না। এটা বলে উৎস টেবিলের নিচ থেকে আরো একটা বোতল বের করলো। বোতলের মুখ খুলে পানিটুকু গ্লাসে ঢালারও প্রয়োজন মনে করলো না, ডাইরেক্ট বোতলে মুখ লাগিয়ে খাওয়া শুরু করলো। রূপকথা উৎসের হাত থেকে বোতলটা টেনে নিয়ে নিল। বলল, পাগল হয়ে গেছেন? হ্যাঁ। রূপকথা বোতলটা নিচে রেখে উৎসের হাত ধরে বলল, এমন কেন করছেন? আমি কি করেছি? আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। এ কথা শুনে রূপকথা উৎসের হাত ছেড়ে দিল। অবাক হয়ে জিজ্ঞেস করল, সিরিয়াসলি? উৎস মাথা নাড়িয়ে বলল, ইয়েস। রূপকথা জিজ্ঞেস করল, তা কিভাবে বিশ্বাসঘাতকতা করলাম? আমি সব দেখেছি। রূপকথা জিজ্ঞেস করল, কি কি দেখেছেন? উৎস এবার রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল। তোমার ভয় করছে না? রূপকথাও দৃঢ়ভাবে উৎসের চোখের দিকে তাকিয়ে বলল, কিসের ভয়? আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আমি কোনো 2 নাম্বারই কাজ করিনি। উৎস হেসে জিজ্ঞেস করল, এত কনফিডেন্স? ইয়েস, কনফিডেন্স একদম ওভারলোড। তোমাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে। বিশ্বাস করা দরকার নেই, তবে আমি কখনো নিজেকে এক্সপ্লেইন করব না। মুহূর্তেই উৎসের মুড চেঞ্জ হয়ে গেল। রেগে টেবিলে একটা খুশি দিয়ে বলল, কিভাবে পারলে আমার সঙ্গে এমনটা করতে? তুমি তো টের পেয়েছিলে আমি তোমার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছি। কি করেছি জানি না, জানতেও চাই না। এখন প্লিজ বাসায় চলুন। উৎস রূপকথাকে নিজের একদম নিকটে এনে বলল, ধরা পড়ে এখন নাটক করছো? হ্যাঁ। ভালো, চালিয়ে যাও। রূপকথা হেসে বলল, একটা কথা বলি শুনুন, আজকের ঘটনার জন্য আপনি একদিন অনেক বেশি আফসোস করবেন। লেম জোকস। ঠিক আছে বাসায় চলুন। যাব না। আমি আপনাকে নিতে এসেছি। আমি বলেছি নিতে আসতে? না। তাহলে? রূপকথা কিছু বলল না, চুপচাপ উৎসর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ততক্ষণে উৎস আবারও নিচ থেকে বোতলটা নিয়ে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর বোতলটা শেষ করে রূপকথার দিকে তাকিয়ে বলল, আজ বহু বছর পর খেলাম, তুমি কি একটু টেস্ট করে দেখবে? মানে কি এর আগেও খেয়েছেন? আগে খেতাম বন্ধুদের সঙ্গে। এসব খেলে কলিজা, গিলা, ফুসফুস সব নষ্ট হয়ে যায়। উৎস কিছু বলল না, তাকাতে পারছে না ঠিক মতো, মাথা ঘুরছে, সব কিছু দুটো দুটো দেখছে। রূপকথা বলল, রুমের এত সুন্দর সুন্দর জিনিসগুলোর প্রতি এত নির্যাতন কেন চালিয়েছেন? তোমাকে সামনে পাইনি
তাই এদের উপর ঝাল মেটালাম। রূপকথা কিছু বলল না, কি বলবে, বলার তো কিচ্ছু নেই। লোকটা তো তার কথা বলার মুখ রাখলো না। উৎস বলল। আমার মাথা ঘুরছে। রূপকথা কি করবে বুঝতে পারছিল না। পরে ওয়াশরুম থেকে এক মুখ পানি এনে উৎসের মাথায় ঢেলে দিল। উৎস চেঁচিয়ে উঠে বলল। আমার ঠান্ডা লাগছে, গায়ে পানি দিচ্ছ কেন বেয়াদব? আপনি না বলেন মাথা ঘুরছে? কখন বলেছে? এই একটু আগেই না বললেন? ইচ্ছে করে ভিজিয়ে দিয়ে এখন মিথ্যে বলছ? আর কতভাবে ঠকাবে আমায়? রূপকথা কিছুটা উৎসের দিকে ঝুঁকে বলল। আর যতভাবে ঠকানো বাকি আছে ঠিক ততভাবেই ঠকাবো। বেয়াদব। রূপকথা উৎসের সামনে থেকে সরে দাঁড়ালো। এরপর সাদিককে কল দিয়ে বলল। কি করব ওনাকে? মাথায় পানি দিন, আমি লেবু পানির ব্যবস্থা করব, খাওয়াতে পারবেন? মাথায় পানি দিয়েছি আর বলে ঠান্ডা লাগছে। আচ্ছা আপনি লেবু পানির ব্যবস্থা করুন। একেবারে ওয়াশরুমে নিয়ে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিন। তারপর এই ভেজা শরীর নিয়ে উনি বাসায় কিভাবে যাবে? ওয়াশরুমের দরজার পাশে দেখুন, আরেকটা দরজা আছে। রূপকথা সেদিকে তাকিয়ে বলল। হ্যাঁ। ওটা স্যারের রেস্ট রুমের দরজা, ওখানে স্যারের জামা কাপড় সহ যাবতীয় সব কিছু আছে। ওকে, আপনি লেবু পানির ব্যবস্থা করুন। রূপকথা কল কেটে উৎসকে বলল। ওয়াশরুমে চলুন। কেন? গেলেই দেখবেন। উৎস মাথা নাড়িয়ে বলল। যাব না আমি। এরপর দরজায় কেউ নক করলো। রূপকথা গিয়ে দরজা খুলে দেখে সাদিক হাতে একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে বলল। এই নিন ম্যাম, স্যারের জন্য লেবু পানি। উৎস গলা টেনে বলল। সাদিকা, তোর কপালে দুঃখ আছে। সাদিক কাতর চোখে রূপকথার দিকে তাকালো। রূপকথা গ্লাসটা নিয়ে বলল। এসব পাগল ছাগলের কথা কান দেবেন না তো। কোনো দরকার হলে ডাকবেন ম্যাম, আমি বাইরে আছি। সাদিক যাওয়ার পর রূপকথা দরজা লাগিয়ে উৎসের কাছে গিয়ে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল। এটা খেয়ে নিন। কি এটা? শরবত। মাথা ঘুরছে বলেন না, তাই এনেছি। মাল খেয়ে পেট ভরে গেছে, এক গ্লাস দাও। 2 গ্লাস খেতে পারবো না। রূপকথা বুঝলো উৎস সব কিছু ডাবল দেখছে, তাই বুঝিয়ে বলল। মাল বেশি খেয়ে ফেলেছেন, তাই সব কিছু ডাবল ডাবল দেখছেন। এখানে শরবত 2 গ্লাস না 1 গ্লাস। বেশি খাইনি, সন্ধ্যা থেকে মাত্র 4 বোতল খেয়েছে। আচ্ছা এখন এটা খেয়ে নিন। উৎস কাপা কাপা হাতে গ্লাসটা নিল। এরপর এক ঢোক মুখে নিতেই রূপকথার মুখের উপর কুলি করে দিল। সাথে সাথেই রূপকথার চোখ বন্ধ করে নাক মুখ কুঁচকে নিল। উৎস রেগে বলল। এটা কি বালের শরবত? শরবতে চিনি কই? উৎসের এমন কাজে রূপকথার রাগ উঠলেও তা প্রকাশ করলো না, কারণ এখন রাগ দেখানোর সময় নেই। এখন সবটা চুপচাপ ঠান্ডা মাথায় সামলাতে হবে। এটা ভেবে রূপকথা চুপচাপ ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো। এরপর উৎসকে বলল। এটা শরবত নয়, এটা লেবু পানি। লেবু পানি কেন? আমি ড্রিঙ্কস করে মাতলামি করছি নাকি? একদমই না। তাহলে? আচ্ছা আসেন একটা চুক্তি করি। কিসের চুক্তি? আপনি যদি এই 1 গ্লাস লেবু পানি খান তাহলে আমি এখান থেকে আপনার চোখের সামনে থেকে চলে যাব। উৎস তাড়াতাড়ি করে লেবু পানিটুক খেয়ে গ্লাস খালি করে বলল। শেষ। রূপকথা মনে মনে বলল। আমাকে তাড়ানোর এত তীব্র আকাঙ্ক্ষা, অথচ এই আকাঙ্ক্ষার কথা আমি আজকের আগে একটুও টের পাইনি। কি বোকা আমি। এখন নিশ্চয়ই চলে যাবে। আগে ওয়াশরুমে চলুন, তারপর যাব। যদি না যাও? প্রমিস, 1 ঘন্টার মধ্যেই চলে যাব। ওকে ফাইন। এই বলে উৎস চেয়ার ছেড়ে উঠে এক কদম ওয়াশরুমের দিকে যেতেই মুখ থুবড়ে পড়ে যেতে লাগলো। রূপকথা তাড়াতাড়ি করে ধরল তাকে, বলল। বসুন। উৎস লক্ষ্মী ছেলের মতো চেয়ারে বসে পড়ল। রূপকথা গায়ের শাল আর ওড়নাটা খুলে টেবিলের উপরে রাখলো। এরপর উৎসকে ধরে বলল। উঠুন। এরপর রূপকথা উৎসকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা উৎসকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে বলল। দাঁড়ান এখানে। উৎস দাঁড়ালো। একটু পর রূপকথা ঝর্ণা ছেড়ে যেই না ওয়াশরুম থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই উৎস তার হাত ধরে তাকে একদম নিজের কাছে নিয়ে আসলো। উৎসের এক হাত রূপকথার কোমরে, আরেক হাত রূপকথার পেছনের দেয়ালে। উৎস রূপকথার চোখে চোখ রেখে বলল। আমি একা শীত খাবো কেন? তুমিও খাও। ছাড়ুন, ভিজে যাচ্ছি আমি। উৎস কোনো উত্তর দিল না, তবে এখনো তার চোখ রূপকথার চোখে আবদ্ধ। কিছুক্ষণ দুজন চুপচাপ ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকার পর উৎস বলল। আমাকে ভালোবাসে লোভ দেখিয়ে ধ্বংস করার অপরাধে আপনাকে কখনো ক্ষমা করব না, মিসেস রূপকথা হাসান। কথাটা বলে উৎস রূপকথার কোমরে চাপ প্রয়োগ করলো। এতে রূপকথা ব্যথা পেল, তবে তা প্রকাশ করলো না।
চুপচাপ উৎসের কাছ থেকে সরে আসতে চাইল, কিন্তু উৎস যেতে দিল না। উল্টো নিজের মুখটা এগিয়ে নিয়ে রূপকথার বাম গালে জোরে একটা কামড় বসিয়ে দিল। রূপকথা এবার ব্যথা সহ্য করতে না পেরে জোর করে কোমর থেকে উৎসের হাতটা সরিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এরপর মুখ ঘষতে ঘষতে রেস্টরুমে চলে গেল উৎসের জামা কাপড়ের জন্য। রেস্টরুমে ঢুকে রূপকথার মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রুমটা এতটা পরিপাটি আর গোছানো হবে রূপকথা ভাবতেই পারেনি। এই একটা রুমের মধ্যে সব কিছু আছে, ওয়ার্ড্রপ, আলমারি, মিরর, বিছানা, একটা স্টাডি টেবিল। রূপকথার রুমটা আর বেশি পর্যবেক্ষণ না করে ওয়ার্ড্রপ থেকে উৎসের জামাকাপড় নিয়ে আবার ওয়াশরুমে ছুটল, এই ভেবে যে মানুষটার ঠান্ডা লাগবে। রূপকথা উৎসকে জামা কাপড় দিয়ে বাইরে এসে দাঁড়ালো। ভেজা গায়ের উপর ওড়না আর শালটা জড়িয়ে নিল। ঠান্ডায় তার সমস্ত শরীর জমে যাচ্ছে, বারবার কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। উৎস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ঘুমে মাথা ঘুরছে তার, চোখে ঝাপসা দেখছে। উৎসকে বেরিয়ে আসতে দেখে রূপকথা তাড়াতাড়ি করে সাদিককে কল দিল। কল রিসিভ হতেই বলল,